জেন মুখটা মলিন করে চুপচাপ দাঁড়িয়ে আছে। মলিও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফরাদের কথা শুনছে। কথার ফাঁকে ফরাদ জেনের হাত থেকে তার সন্তান নিয়ে নিয়েছে। ফাহিমা ফরাদকে বলল, যা হয়েছে হয়েছেই, মাশাল্লাহ, ভবিষ্যতে এমন কিছু হবে না। মলি সম্পূর্ণ মর্যাদা নিয়ে থাকবে এখানে। ভবিষ্যতে হবে না তার নিশ্চয়তা কি? চাচার বেলায় যে এমনটা হবে সেটা কি তুমি জানতে? তাহলে আজ ওনার মেয়ে যে কতটা মর্যাদা নিয়ে থাকবে সেটার নিশ্চয়তা কিভাবে দিচ্ছ? আমি এখানে থাকবো না। ফরহাদ, এই জেদের জন্য আমি এই প্রথম তোর বাবাকে বকেছি গত পরশু চিটাগাং থেকে ফিরে। আর এই জন্যই তোদের ছেড়ে আমার চিটাগাং থেকে আসার তাড়া। আমার একটুও ভালো লাগছিল না নিজের বাড়ি ছেড়ে তোরা ভাড়াটিয়া বাসায় আছিস। মা তো আমি, সহ্য হয় না সন্তানের কষ্ট, অশান্তি। এত বছর যাবৎ তোর বাবাকে আমি শুধু বুঝিয়েই এসেছি, কিন্তু এই প্রথম দৃষ্টি উঁচুতে তুলে জোর গলায় বকেছি তোর বাবাকে। সেই শুরু থেকে আজ পর্যন্ত সবটার জন্য জেদ নিয়ে বসে থাকে, সেই দোষ শুধু তোর বাবাকে দিয়ে যাচ্ছিস। তোর জেদ কম কোথায়? উনি তো এখন নিজের ভুল বুঝতে পেরে জেদ মাটিতে মিশিয়ে তোকে চিটাগাং থেকে আনতে গেছে। তাহলে তুই আজ সম্মান দিচ্ছিস কোথায়? তোর সাহস কি করে হয় এখন আবার বসা থেকে চলে যাওয়ার? বাড়ি থেকে নেয়ামতুল্লাহ ঘরে ঢুকতে ঢুকতে বলল, যার ইচ্ছে চলে যেতে দাও ফাহিমা, কিন্তু আমার নাতি নাতনি যাবে না, এটা পরিষ্কার। নাতি নাতনি আপনজনের মূল্য দিতে জানো না তুমি? নিজের ভাইকেই তো জায়গা দাওনি সেদিন, আর নাতি নাতনির ওপরে এত মায়া আসে কোথেকে? এখন কি সারা জীবন তোদের মা ছেলের মুখে আমাকে এসব শুনতে হবে? তাহলে শুন, ভাইয়ের প্রতিও আমার মায়া ছিল, এখনও আছে। হ্যাঁ, সেদিন সামান্য লেগেছিল, তাই রেগে গিয়ে বের করে দিয়েছিলাম বাড়ি থেকে। সেটা তো ক্ষণিকের রাগ ছিল, কিন্তু তার এত অভিমান কিসের? আমার কথায় চলে গেল সেদিন, পারল না নিজ দাবি আদায় করে নিজ বাড়িতে থাকতে। দ্বিতীয়বার কেন ফিরে এলো না বাড়িতে? কেন একবার নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইল না? আমি তো তার অপেক্ষায় ছিলাম। সেদিন থেকে আজও আমি অপেক্ষায় আছি। সে আসবে, আমার ভাই বলে ডাক দিবে, আর বাড়িতে এসে আবার বসতো গড়ে তুলবে। কিন্তু আমার অপেক্ষা যে আর অবসান ঘটল না। আমার ছেলে তার সন্ধান পেয়েও আমাকে তার মৃত্যুর সংবাদটাও দিল না। আজ এতদিন পর আমাকে জানতে হলো আমার ভাইয়ের মেয়েকে লুকিয়ে বিয়ে করেছে, আর ভাই নেই পৃথিবীতে। বাহ, কি চমৎকার বললে! বাড়ি থেকে বের করে দিয়েছো তুমি, আর চাচা সেই আশ্রয়ে চাইবে তোমার কাছে? দ্বিতীয়বার তোমার দুয়ারে এসে দাঁড়াবে, মুখ নিয়ে দাঁড়াবে, সে কায়দা রেখেছো তুমি? সরাসরি তো বলে দিয়েছো বাড়িতে জায়গা হবে না, তাহলে কোন আশা নিয়ে ফিরবে? আশায় থেকেছো, অথচ খোঁজ নাওনি ভাই কোথায় আছে, কী অবস্থায় আছে। তোমার সম্মানের কথা ভেবেছো তুমি, আর তাড়িয়ে দিয়েছো চাচাকে। আর চাচা নিজের সম্মান দেখেনি, দেখেছে জীবনকে। জীবন গুছিয়ে নিতে ঠাঁই নিয়েছে বস্তিতে। এত কিছু থাকতেও জীবনটাকে শেষ করে দিয়েছে সংসারের ঘানি টানতে টানতে। ধন সম্পদ থাকতেও দিনের পর দিন ভুগতে হয়েছে ব্যাধিতে। চিকিৎসার টাকা জোগাড় করতে ছেলে মেয়ে উভয় চিকিৎসার টাকা জোগাড় করতে ছেলে মেয়ে উভয় নেমে গেছে উপার্জন করতে। বিয়ে করেছি মায়ের ইচ্ছে ছিল বলে, সবটা জেনে একটু সাহায্য করতে চেয়েছিলাম আমি, সেটাও হতে দিল না তোমার জল্লাদ ছেলে আর ছেলের বউ। চাচার অপারেশনের জন্য টাকা দিয়েছিলাম তার কাছে, সেখানে চোরের অপবাদ দিয়ে হাত পুড়িয়ে দিয়েছে তারা। ওরা কি জানতো টাকা তুই রেখে গিয়েছিস? জানতো না যখন, সবটা না জেনে এত বড় জঘন্য কাজ কিভাবে করতে পারলো? তাদের ঘর থেকে কি টাকা নিয়েছিল? হতেও তো পারতো সেটা তার উপার্জনের টাকা। ফরহাদ, ও তখন এমন কিছুই বলেনি। বিয়ের কথা তো জানতামই না। তাছাড়া এটাও জানতাম না ও তোমার চাচাতো বোন। তাই আমরা ভেবে নিয়েছি। কেন, সে বলেছিল না যে সে টাকা চুরি করেনি? শুনেছিলে তোমরা তার কথা? এত বেশি ভাবতে পারো কিভাবে? চোর হলেই তাকে এইভাবে শাস্তি দেবে? দেশে আইন বলতে কিছু নেই? আল্লাহর দৃষ্টিকে দগ্ধ করার স্পর্ধা কিভাবে হয় তোমাদের? আরে চোরও তো চুরি করে তাদের পেটের দায়ে, সেটা কি বুঝো তোমরা? আর সে তো একজন সাধারণ মালিনী হিসেবেই ছিল তোমাদের বাড়িতে। দেখিনি কতটা নিচু চোখে দেখেছো, কতটা লাঞ্ছিত হয়েছে তোমাদের দ্বারা? ভুলিনি কিছু। কিভাবে দাওয়াত করেছিলে জিহানের জন্মদিনে, মনে নেই? আর এই বোকা মেয়ে শুধু মায়ের মুখ চেয়ে এসেছে সেই দাওয়াতে, মুখ বুঝে সবটা সহ্য করে মেনে নিয়েছে। ভবিষ্যতে তাদের নিয়ে এমন ঝুঁকি আমি নিতে রাজি না। ভালো আছি আমি আমার দিকে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে তাদের কথা। নিজের মান সম্মান ভেবে যা করেছিল সবটা আজ ভুলে দাঁড়িয়েছে নেয়ামত উল্লাহর চোখের সামনে। ছেলের কথা তো একটাও ফেলে দেওয়ার মতো না।
তা তো উচিত ছিল এভাবে জেদ নিয়ে বসে না থেকে ভাইকে খুঁজে নিয়ে আসা। মনটা এতটা পাষাণ কিভাবে হয়েছিল? এভাবে আসে আসে কেন দিন পার হলো? আশায় থাকতে থাকতে যে আজ ভাইয়ের জানা যাওয়ার অংশ নেওয়া হলো না। ভাবতে ভাবতে স্থির হয়ে গেছে নেয়ামতুল্লাহ। ফরদ মলির কাছে তার কোলে বাচ্চাকে দিয়ে বলল, ধরো ওকে, আমি ব্যাগ নিয়ে আসছি, তোমাদের বাসায় যাব। আজ রাত কাটিয়ে কাল চিটাগাং ফিরবো। ফারহাদ, কোথাও নিয়ে যাবি না তুই। ভাইকে তো পারিনি, তার পরিবারকে ফিরিয়ে আনবো আমি। তুমি বলবে আর তার পরিবার হুড় করে চলে আসবে? সবসময় এমন কেন ভাবো? শুধু তোমার ভাবনাই ঠিক? একটু সেটার মূলে গিয়ে ভাবতে পারো না কেন? কিসের আশা আসবে তারা এখানে? তাদের ফিরিয়ে আনবে, আর যে দিনগুলো তারা বার করে এসেছে সেগুলোকে ফিরিয়ে আনবে না? সেই কঠিন মুহূর্তগুলো সম্মুখীন হয়ে তাদের পাশে দাঁড়াবে না? ফাহিমা, তোমার ছেলেকে এসব কি বলে যাচ্ছে? থামতে বলো তাকে। হারিয়ে যাওয়া দিন কি কখনো ফিরে আনা সম্ভব? সেগুলো ভেবে কি আমি আগামী দিনগুলো সুন্দর করার চেষ্টা করব না? যেটা যথেষ্ট সেটা পূরণ করতে আমাকে কি একবার সুযোগ দেওয়া হবে না? ফরদ আর কোনো কথা বলল না। ফাহিমা তার ছেলের দিকে তাকালো শুধু, তিনিও কিছু বললেন না। আর বাকিরাও শুধু শ্রোতা। সুতরাং সবাই এখন নীরব। নেয়ামতুল্লাহ মলির কাছে এগিয়ে এসে বলেন, তোর বাবার কাছে তো আমার অভিমান ভাঙানোর সুযোগ পেলাম না। কিরে মা, তোরা মাফ করবি না আমাকে? আঙ্কেল কি বলছেন এসব? এসব বলবেন না, আপনি গুরুজন, মানায় না আপনাকে এসব কিছু। তিনি প্রথমে মলির কোলে থাকা বাচ্চার মাথায় হাত বুলিয়ে পরক্ষণে মলির মাথায় হাত বুলিয়ে বলেন, থাকবি না এই বাড়িতে? এটা তোর শ্বশুর বাড়ি না, এটা তোর বাবার বাড়িও। থাকবি না? এর জবাব নেই মলির কাছে, কেননা ফরাদের বিপরীতে সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তাই সে ছলো ছলো চোখে ফরাদের দিকে তাকালো। ফরাদ কি বলবে সে নিজেও জানে না। এদিকে ফাহিমার কোলে থাকা বাবুটা ফরাদকে দেখে কান্না শুরু করেছে। ফরাদ তাকে কোলে নিয়ে দোতলায় চলে যেতে লাগলো। ফাহিমাও তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করলো এখানে থাকবে তারা। এদিকে রুম পরিষ্কারই দেখা যাচ্ছে। ফাহিমা জানলো গতকাল নেয়ামতুল্লাহ তাদের আনতে যাবে। বলার পর জেনি এসে সবটা পরিষ্কার করে রেখেছে। ফরাদ নিচে এসে দেখলো মলি সোফায় বসে আছে। মলিকে দোতলায় যেতে বলে ফাহিমা বলল রাতে খাবার খেয়ে তারপর যেতে। নেয়ামতুল্লাহ সোফায় বসেছিলেন। তিনি সোফা থেকে উঠে রুমের দিকে যেতে যেতে বললেন, জেরিন, মলি সুস্থ হওয়া পর্যন্ত বাচ্চাদের সেবা যত্নের দায়িত্ব এখন সম্পূর্ণ তোমার। সাথে মলিরও দেখাশোনাও। তোমার আম্মা তো আবার বারবার সিঁড়ি বেয়ে দোতলা একতলা করতে পারবে না। কোনো প্রয়োজন নেই। ওদের সেবা যত্ন করতে গিয়ে উল্টো ক্ষতি করার চেষ্টা করবে। তার চেয়ে ভালো আমি যতটুকু পারবো করবো, বাকিটা মলি সামলাবে। ফরহাদ, বারবার তুমি জেরিনকে দোষারোপ করছো কেন? সেদিন মাও কথা শুনিয়েছে তাকে, আর তার আগে তুমিও এসে উল্টাপাল্টা বলে গেছো যে সে নাকি বাড়ির বউ হওয়ার যোগ্য না। হ্যাঁ, সে চেয়েছিল তোমার সাথে জেনিফার বিয়ে দিতে, কিন্তু এখন তো আর সেটা চাইছে না, কেননা এখন সে জানে তুমি বিবাহিত। দোষারোপ ওকে একা করতে যাব কেন? তুমি বা কম কিসে? তোমরা সবাই একজোটে বেঁধে আছো, কারো ভালো দেখতে পারো না, কুনজর পড়ে যায় তোমাদের। তুমি কি ঝগড়া বাঁধানোর চেষ্টা করছো? তো সেই সুযোগটাই খুঁজে বেড়াচ্ছ। আমি না হয় একটু সুযোগ করেই দিলাম। আমি মোটেও তেমন কিছু চাইছি না। এমনটা হলে কখনোই বাবার সাথে তোমাকে আনতে চিটাগং যেতাম না। বাবা বললে নিষেধ করতে পারবে নাকি? বাবা বলেছে বিধায় গিয়েছো। বাবা, ফরহাদ কি চাইছে? ও সবার সাথে এমন ব্যবহার শুরু করেছে কেন? আমি কারোর সাথে কোনো দ্বন্দ্ব চাই না বাবা। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো, কিন্তু কারো কটু কথা আমি শুনতে চাই না। ফাহিমা, ছেলেরা আমার সংসারী হয়ে গেছে। কবে যে তারা এত বড় হয়ে গেছে বুঝতেই পারলাম না। আমি আজ অবুঝ হয়ে গেছি, আর তারা এক একজন ব্যারিস্টার। কোথায় যাচ্ছিল ভাইয়ের সংসার এনে বাড়িতে তুলবো, অথচ এখন দেখছি নিজের ছেলেরাই পৃথক হয়ে যাচ্ছে। এদিকে মলির খুব রাগ হচ্ছে ফরাদের উপর। সবে যখন মিল চাইছে তাহলে সে এতটা আঁকাবাঁকা পথে চলছে কেন? ফারদিন তার বাবার কথার প্রসঙ্গে বলল, বাবা, আমিও তোমার ইচ্ছা অনুযায়ী একত্রিত হয়েই থাকতে চাইছি, কিন্তু ফরহাদ কেন এমন করছে? হ্যাঁ, মানছি একটু বেআইনি কাজ করেছি, এখন তো সবটা শুধরে নিতে চাইছি। জেরিন এতদিন কাজকর্মে পিছিয়ে থাকতো, কিন্তু পরশুদিন তো মা পরিষ্কারই বলে দিয়েছে বাড়িতে থাকতে হলে তাকে আদর্শ বউ হয়ে থাকতে হবে। সেটাও সে মেনে নিয়েছে। তাহলে তো সব কিছু ঠিকঠাক চলার কথা। এখানে ফরহাদ কেন অমত পোষণ করছে?
ফরাদ এতক্ষণ বুঝতে পারল তার মা একটু কড়া আয়ত্তে এসেছে। তাহলে এত বছর তো ছেলের বউকে মাথায় তুলে রেখেছে আর নিজে খেটেছে সংসার পিছু। এজন্যই তাহলে জেনের এত ভালো আচরণ লক্ষ্য করা যাচ্ছে, যেটা মলিও বুঝতে পেরেছে। ফাইমার যে শান্তির আশা করত তা পূরণ হতে যাচ্ছে, কিন্তু ফরাদের আচরণে সবই একটু নারাজ। তাই এবার নেয়ামতুল্লাহ ফরহাদকে স্পষ্টভাবে জিজ্ঞেস করলো, ফরহাদ, আমি আবারও বলছি, আমি কোনো ঝামেলা চাই না। পরিষ্কার বলো তুমি কি চাও। বেশি কিছু না, সবাই যেন নিজস্ব অবস্থানে থাকে আর কখনো লিমিট ক্রস না করে। হ্যাঁ, এখন থেকে সেটাই হবে। ফারদিন ক্লিয়ার? ফরহাদ মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। নেয়ামতুল্লাহ প্রশান্তির নিঃশ্বাস ফেলে বলল, সারাদিন ভ্রমণ করেছো, এবার সবাই ফ্রেশ হও। মা কিছু রান্না করতে হবে? না, রান্না করেছি আমি। হাত মুখ ধুয়ে এসো, খাওয়া দাওয়া করে গিয়ে ঘুমিয়ে থাকো। গত রাতে ঘুম হয়নি কারো। জিন চলে গেল তার রুমে। ফাইমা মলির কাছ থেকে বাবুকে নিয়ে বলল তাকে হাত মুখ ধুয়ে নিতে। মলি নিচে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আবার সোফায় এসে বসল। ফরহাদ তার কোলে বাচ্চাকে দিয়ে নিজেও ফ্রেশ হতে গেল। এদিকে চাচি আর দাদির কাছে বসে জিয়ান বাবুদের সাথে দুষ্টামি করছে। ফাইমা মলিকে বলল, জেরিনকে দেখে অবাক হচ্ছিস না? সেটা তো হচ্ছেই। কাজ না করলে বাড়িতে জায়গা হবে না, সেই ভয়ে। চিটাগাং থেকে ফিরে মনে সাহস হয়েছে খুব। দুটানা আর ভালো লাগছিল না, তাই তোর আঙ্কেলকে বকেছি সংঘটিত ঘটনাগুলোর জন্য, সাথে জেরিন ফারদিনকেও বকেছি তাদের কর্মের জন্য। জেরিন তো কান্নাকাটি করে একাকার, এরপর নিজেই ঠান্ডা হয়ে আবার বুঝিয়েছি তাকে। আমার বিশ্বাস সেদিন একটা কথা হয়তো আমি স্পষ্ট বুঝাতে পেরেছি তাকে। বলেছিলাম, কিসের অহংকার তোমার রূপের? তাহলে জেনে রাখো, সেদিন বেশি দূরে নয় যেদিন তোমার রূপ পচে গলে মাটির সাথে মিশে যাবে, এমনকি কঙ্কাল হয়ে হাড়ের জোড়াও লেগে থাকবে না একে অপরের সাথে, চিরতরে বিলীন হয়ে যাবে সবটা। তাহলে অযথা অহংকার কেন? মরণ আসবে না তোমার? বিবেকহীন না তুমি? কথা বুঝতে চেষ্টা করো এবং এসব ছেড়ে আল্লাহর পথে চলো। দেখে নিও, আখিরাতে খুব ভালো পুরস্কার পেয়ে যাবে তুমি। দুনিয়ার জীবন আর কয়দিন। মনি মুগ্ধ হয়ে শুনল ফাইমার কথা। শুধু শুনলই না, নিজের মতো গেঁথে নিল কথাগুলো। হুট করে জিহান বলে উঠল, চাচ্ছু, বাবুরা কথা বলে না কেন? বাবুরা তো তোমার মতো বড় হয়নি, আস্তে আস্তে বড় হবে, তারপর কথা বলা শিখবে। আমাকে তখন ভাইয়া ডাকবে? হ্যাঁ। আমি কি ডাকবো? তুমি নাম ধরেই ডাকবে। আচ্ছা। জেন টেবিলে খাবার দিয়ে ডাকলো তাদের। নেয়ামতুল্লাহ ও ফারদিন টেবিলের কাছে এসে বসলো। ফরহাদ এসে তার মায়ের পাশে বসলো। ফাহিমা বলল, খেতে চাস না কেন? ওদের আমার কাছে দিয়ে মলিকে নিয়ে যাও তুমি, আমি পরে খাবো। এত রাগ করলে কিভাবে হবে? সবটা সহজভাবে মেনে নিচ্ছিস না কেন তুই? রাগ করছি কোথায়? আমি স্বাভাবিকভাবেই আছি, যাও তোমরা। আপনি আগে খেয়ে আসুন। সেই সকালে একটু খাবার মুখে দিয়েছেন, আর কিছু খাননি। আপনি খেয়ে এলে ওদেরকে আপনার কাছে রেখে আমি বড় মার সাথে খাবো। ফরহাদ আর কিছু না বলে জিহানকে সাথে নিয়ে উঠে গেল টেবিলের কাছে। জেন দাঁড়িয়ে সার্ভ করে দিচ্ছে আর তারা খাচ্ছে। খাওয়ার সময় তাদের বাবা ছেলের মাঝে একটু আধটু কথা হলো মলির পরিবার নিয়ে। অতঃপর ফরহাদের কাছে বাবুদের রেখে তারা তিনজন খেয়ে নিল। কিন্তু বাবুরা মহাপাজি। নেয়ামতুল্লাহ ও ফারদিন দুজনে একটু কোলে রাখার চেষ্টা করলো, কিন্তু এক মুহূর্তের জন্য থাকতে রাজি না। কান্না করে মহাপলয় সৃষ্টি করে ফেলে। সে ভয়ে সবাই দূরে। নতুন পরিবেশ তাদের জন্য সম্পূর্ণ বেমানান। সারাদিনে এমনিতেই অন্যদিনের মতো তেমন একটা ঘুম হয়নি। এখন রাতেও নির্ঘুম। একটু পরপরই জেগে ওঠে আর রোল তুলে কান্নার। ফাইমাস তাদের কাছে থাকতে চাইল, শুধু শুধু রাত জাগবে তাই ফারদিন নিষেধ করল। তাছাড়া মলি এখন সেদিনের মতো অতটা অসুস্থ না, একটু আধটু হাঁটাহাঁটি করতে পারবে বাচ্চাদের নিয়ে। দুই বাচ্চা নিয়ে তাদের বাবা মায়ের অর্ধেক রাত ঘুমে কাটলো, বাকিটা নির্ঘুম। সকালে ঘুম থেকে উঠে নিচতলার সব কাজকর্ম সেরে জেন দোতলায় এলো। মলি বাচ্চাদের নিয়ে বসে আছে আর ফরহাদ গোসল করছে। জেন দরজার কাছে এসে বলল, মলি আসবো? হ্যাঁ ভাবি, জিজ্ঞেস করার কি আছে? আচ্ছা, অনেক কিছুই। বাচ্চারা ঘুমাচ্ছে। একজন জেগেছে, অন্যজন ঘুমিয়ে আছে। জেন বাচ্চার কাছে এসে নাক স্পর্শ করে নাড়াতেই সে হাত পা ছুঁড়ে মুখে হাসি ফুটিয়ে তুলল। তা দেখে জেরিনও হেসে উঠে বলল, ইস, এমনিতে কোলে আসতে চায় না,
এখন মায়ের কোলে শুয়ে শুয়ে পাকনামি? ভাবি আপনি কি প্রেগনেন্ট? এমনটা কেন মনে হলো? না মানে কেন জানি মনে হচ্ছে আপনাকে দেখে। তাছাড়া কাল রাতে আমার সাথে দোতলায় আসার আগে ভাইয়া বলেছিল না আপনাকে সাবধানে চলাফেরা করতে, তাই একটু বেশি মনে হলো আর কি। মনে হলে মনেই থাকুক, কেউ যাতে না জানে। কেন? জানলে কি হবে? তেমন কিছু না, আমি শিওর না এখনো, তাই আর কি। ও আচ্ছা, তাহলে ডক্টরের কাছে গেলেই হয়। যাব। জেন যে লুকাতে চাইছে বিষয়টা, সেটা মলির কাছে সহজে ধরা পড়ে গেছে। কেননা শিওর না হলেও তো আর ফারদিন তাকে এভাবে সাবধান করে দিত না। ফারদিনের নির্দেশগুলো তখন কেমন যেন চুপি চুপি ছিল। তাই মলির সন্দেহ নিয়ামত উল্লাহ জেনকে দায়িত্ব দিয়েছে বাচ্চাদের সহ মলির দেখাশোনার। তাই সে নিজ দায়িত্ব পালনের জন্য এই বিষয়টি গোপন রাখছে। বাচ্চার সাথে আরেকটু খেলা করে জেরিন বলল, বাচ্চাদের ময়লা কাপড় চোপড় কোথায়? ধুয়ে দেই আমি। ওর বাবা নিয়ে গেছে। ধুয়ে দেওয়ার জন্য? হ্যাঁ। বাবা, জিহান ছোট থাকতে তার কোলে হিসু করে দিলেই চেঁচিয়ে আমাকে না হয় মাকে ডাকা শুরু করতো, আর এখন নিজে ধুয়ে দেয়। ভাবা যায় এগুলো? সবকিছু তো নিজে করে, যেন তিনি প্রশিক্ষণ প্রাপ্ত। হ্যাঁ, ঘাড়ে পড়েছে তাই এত দক্ষ হয়ে গেছে। তাহলে আমার আর কি কাজ? জিহানকে রেডি করে দিয়ে আসি স্কুলের জন্য, পরে তোর জন্য খাবার নিয়ে আসি। কথা বলে বসা থেকে উঠতে যাবে, এরই মাঝে জিয়ান দৌড়ে রুমে এসে লাফতে খাটে উঠে বসলো এবং বলল, আমি আজ স্কুলে যাব না। মায়ের দেবো একেবারে। স্কুল মিস করা যাবে না, সামনে এক্সাম। আজ তো আর না, আব্বুর কাছে বলে এসেছি আমি আজ মেওতাজো ফায়জায়ের সাথে খেলবো আমি। স্কুল থেকে এসেও তো খেলতে পারবে বাবা। আমি আজ যাচ্ছি না। আম্মু তুমি একবারও বলবে না, একবার বললে আমি দুবার স্কুল মিস দিব। বাবা, কি কথাই না শিখে যাচ্ছ আজকাল বাবার কাছ থেকে। চিন্তা করো না, আমিও তোমার বাবাকে সহ স্কুলে ভর্তি করে দিব। ওয়াও, তাহলে তো আরো বেশি মজা হবে। আব্বু আর আমি এক ক্লাসে পড়বো। মলি হাসলো তাদের কথা শুনে। পরক্ষণেই ফরাদ বেরিয়ে এলো বাথরুম থেকে, হাতে কাপড়ের বালতি। জেরিন বলল, ফরহাদ, তোমার খাবার কি দোতলায় নিয়ে আসবো? কোনো প্রয়োজন নেই। ফরাদ ছাদে যাওয়ার জন্য বালতি নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। পিছু পিছু ছুটল জিহান। জেরিন নিচে এসে আবার মলির জন্য খাবার নিয়ে উপরে এলো। মলি খেয়ে নিল। এতক্ষণ জিহান বাচ্চাদের সাথে খেলতে লাগলো, আর ফরাদ শার্ট পরে মাথা আঁচে নিয়ে ফিটফাট হয়ে গেল। ফরাদ বাচ্চাদের কপালে চুমু দিয়ে জিহানকে নিয়ে নাস্তা করার জন্য বের হতে গেলে মলি বলল সেও যাবে। ফরাদ নিষেধ করার আগে সে বলল, একা একা কতক্ষণ বসে থাকবে? তার চেয়ে ভালো বাচ্চাদের নিয়ে নিচে গিয়ে বসে থাকো, তাহলে আর ফাহিমাকেও সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে না বারবার। তাই ফরাদ বাচ্চাদের কোলে নিয়ে নিল। মলি খাবারের প্লেট ধুয়ে সাথে নিয়ে এলো। জেন এগিয়ে এসে বলল, এগুলো আনতে কে বলেছে? আমি তো যেতাম উপরে। এতটা অচল না আমি, একটু আধটু কাজ করতে পারবো। আর খাবার উপরে নিয়ে যেতে হবে না, আমি নিচে আসতে পারবো। জেন প্লেট নিয়ে গেলে মলি এসে সোফায় বসলো। ফরাদ তার কাছে বাচ্চাদের দিয়ে খেতে বসলো। জিয়ান মলির পাশে। আজও মলি ও ফরাদের মতো দুজনকে একসাথে নিয়েছে কোলে। খাওয়া শেষ করে নিয়ামতুল্লাহ এসে মলির কাছ থেকে একজনকে নিয়ে সোফার অনুপাশে বসলো। জিয়ান অনুপাশে বসে তার সাথে দুষ্টামি করে। এখন সে কাঁদছে না। ফরাদ এসে বলল, বাবা, ওরা এখানে থাকলে আমি আর চিটাগাং যাব না। তাহলে ওদিকটা দেখবে কে? কিন্তু এদিকে তো আমার প্রয়োজন। হ্যাঁ, তাহলে ফারদিন চলে যাক চিটাগাং, ফরহাদ না হয় এখানে ব্যবসার সামাল নেক। মলি লক্ষ্য করলো মুহূর্তে ফারদিনের মুখটা মলিন হয়ে গেছে। জেন জিহানকে খাওয়ানোর জন্য প্লেট নিয়ে এসেছে। বাবার কথা শুনে মলিন মুখে ফারদিন ওদিকে জেনের দিকে তাকালো। জেনের মনোমালিন্য। নিয়ামতুল্লাহ ফারদিনকে বলল, কি যাবি না? হ্যাঁ, তুমি বললে যাব না কেন? ফরহাদ চলো তাহলে, আজ দেখে শুনে সবটা সামলে নাও। না, আজ মলির বাড়িতে যাব। সামনের সপ্তাহে বাচ্চাদের আকিকার অনুষ্ঠান করা হবে, দাওয়াত দিয়ে আসবো। আচ্ছা যাও তাহলে, আমি অফিস যাই এখন। ফারদিন অফিস চলে গেল। নিয়ামতুল্লাহ ফাহিমাকে বলল একটু পর যেন রেডি হয়ে থাকে। ফরাদ দোতলায় চলে গেল। ফাহিমা এসে মলির কাছ থেকে বাবুকে নিয়ে মলি সাবধানে হেঁটে হেঁটে দোতলায় চলে এলো। ফরাদ বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। মলি এসে তার পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল। ফরাদ ফোনে কথা বলা শেষ করে তাকে বলল, এই জন্যই তো নিষেধ করেছিলাম, বারবার উপরে আসবে আর নিচে নামবে, তারপর আমাদের দৌড়াদৌড়ি করতে হবে হসপিটাল। কথা বলতে বলতে ফোন
পকেটে রেখে মলিকে কাছে টেনে ঠোঁটে আলতো করে কামড় বসিয়ে দিল। অতঃপর কোমর জড়িয়ে রেখে আবার বলল, কোনো সমস্যা বাঁধালে মেরে ফেলবো একেবারে। ছি, এখন আর সেই ভয় নেই যে নিচ থেকে কেউ দেখবে। আজ তো নিচে কেউ নেই, জহির ভাই ও প্রান্তে, তাছাড়া কে দেখবে দেখুক, আজ কোনো সমস্যা নেই। চিটাগাং আপনারই যাওয়া প্রয়োজন ছিল। কেন? জেরিন ভাবি প্রেগনেন্ট। তো তো আবার কি, ফারদিন ভাইয়া এখানে থাকার প্রয়োজন না। আপনি ভাইয়ার অবস্থায় থাকলে সেখানে যেতে চাইতেন। আমারও তো ছোট ছোট দুইটা বাচ্চা আছে, ভাইয়ার যেখানে কোনো সমস্যা হচ্ছে না, তোমার এত সমস্যা কোথায়? সহ্য হচ্ছে না নাকি আমাকে? ফরহাদ বিরক্তি নিয়ে তাকে ছেড়ে দিয়ে তার কাছ থেকে সরে যাওয়ার আগেই মলি তাকে দুহাতে জড়িয়ে ধরল। তার বুকে মাথা রেখে বলতে লাগলো, আপনি যে একটু স্বার্থপর হয়ে গেছেন সেটা কি ভেবে দেখেছেন একবারও? বেশি রাগে ভুলেই যাচ্ছেন আপনি হিংসা করছেন ফরদিন ভাইয়ার সাথে। আপনি তো একটু হলেও অভ্যস্ত দূরে থেকে, কিন্তু উনি তো ওনার বউ বাচ্চা ছেড়ে দূরে থেকে অভ্যস্ত না। তার উপর ভাবি প্রেগনেন্ট। আপনি হয়তো লক্ষ্য করেননি, কিন্তু আমি দেখেছি আঙ্কেল যখন বলেছে তাদের উভয়ের মুখ মলিন হয়ে গেছে। তাছাড়া আপনিও জেরিন ভাবির সাথে কেমনভাবে কথা বলেন। তারা তো শুধরে নিতে চাইছে, তাহলে সুযোগ দিচ্ছে না কেন? সুযোগ না পেলে তারা শুধরাবে কি করে? আমিও আমার সন্তানদের ছাড়া দূরে থেকে অভ্যস্ত না। এখন আমার যে বাচ্চা আছে তাদের কাছে আমার প্রয়োজন নেই? হ্যাঁ আছে কিন্তু। ফরহাদ মলিকে জোরপূর্বক ছাড়িয়ে রুমে চলে যেতে লাগলো। তার কথায় যেন কোনো গুরুত্ব দিল না। তার কি মূল্য নেই ফরহাদের কাছে? সেই পরীক্ষা নিতে এবার মলি বলে উঠল, শুধুমাত্র বড় মা বলেছে বিধাই আপনি বিয়ে করেছেন না আমাকে? হ্যাঁ। আসলে আমি খুব বোকা, বুঝে উঠতে পারি না সঠিক সময়ে। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে ভালোবাসেন বলে বিয়ে করেছেন, কিন্তু এদিকে বড় মাকে কথা দিয়েছে বলেই যে আপনি বিয়ে করেছেন সেটা তো আমার সম্পূর্ণ অজানা। আপনার কাছে যে আমার কোনো মূল্য নেই সেটা তো অনেক আগেই কৌশলে বারবার আপনি বুঝিয়ে দিয়েছেন, তবু আমি বুঝে উঠতে পারিনি। হ্যাঁ জানি তো, এখনো বলবেন আমি 2 লাইন বেশি বুঝি সব সময়। তবুও বলবো, আপনি আমাকে সবার কাছে এত মর্যাদায় রাখতে চাইছেন কেন? আপনার কাছেই তো আমার কোনো মূল্য নেই, কোনো প্রয়োজন ছিল না তো এসবের। আমি আমার অবস্থানে খুব ভালো ছিলাম, প্রয়োজন ছিল না আমার অতিরিক্ত মর্যাদা আর সম্মানের। বস্তিতে ওই ছোট ঘরখানা দেখেছিলেন না, অভাব থাকলেও সেখানে রয়ে গেছে লাখো সুখের মুহূর্ত, যেটা আপনার পরিবারে নেই। সেই ঘরখানায় সবাই সবাইকে মূল্য দিতে জানে, আপনারা সেটা জানেন না। বড় মা ভুল বলেনি তো। আপনি আঙ্কেল থেকে কম কিসে? আপনারা না একটু পর আমাদের বাড়িতে যাবেন, দয়া করে আমাকে রেখে আসবেন। আমি সাথে কিছু নিয়ে যাব না, আপনার সন্তানদের আপনার কাছেই রেখে যাব। আপনার অর্থ সম্পদও কিছু নিয়ে যাব না। খালি হাতে এসেছি, খালি হাতেই নিজ গন্তব্যে পৌঁছাবো। আপনাকে আমি সবসময় সহ্য করতে পারি, কিন্তু আপনি আমাকে কখনোই সহ্য করতে পারেন না। শুধুমাত্র বড় মার কথা রাখার জন্য আমাকে হজম করে যাচ্ছেন। এজন্যই তো আমার কথার কোনো মূল্য নেই, আর আমি সেটা বুঝতেই পারিনি এতদিন। হ্যাঁ, এখন খুব ভালো বুঝে গেছিস, আর আমার ফিলিংস কেয়ারনেস সব ভুলে গেছিস। মা কথা দিয়েছিল বলে সন্ধান বের করেছি আমি, কিন্তু মা কি আমার বিয়ের দিন তারিখ ঠিক করে দিয়েছিল? বিয়ে আমি নিজের ইচ্ছায় করেছি, শুধু মায়ের অনুমতিটা প্রয়োজন ছিল। সেই দিন ভুলে গেলি কিভাবে? আমার সব কাজকর্ম ফেলে রেখে আমি ছুটে আসি তোর কাছে, আর আজ আমার ভালোবাসার উপর আঙ্গুল উঠে দিনরাত আমাকে প্রেসারে ফেলে, তবে না শান্তি হয় তোর? সব সময় আমার উপর শুধু রেগে যাওয়া আর বকাঝকা যেন ওনার স্বভাব হয়ে গেছে। সবাই তো চায় একটু সুখ শান্তি আর স্বাধীনতা। কিসের আশায় থাকবো আমি এখানে? হোক না সন্তানদের জন্য একটু কষ্ট, কোনো একজনের আত্মাকে তো শান্ত করে রেখে যেতে পারবো। আর ওনাকে রেগে কথা বলতে হবে না, কাউকে বকাঝকাও করতে হবে না, কেউ আসবেও না ওনার মুখ থেকে একটু ভালোভাবে কথা শুনতে। খুব বেশি সুখ জুটে গেছে আমার কপালে, যার যোগ্য আমি না। মলি বিড়বিড় করতে করতে চোখ মুছিয়ে নিল। ফরহাদ বুঝতে পেরেছে মলি আজ সিরিয়াস হয়ে কথাগুলো বলেছে। মলি নিচে যাওয়ার জন্য বারান্দা ছেড়ে রুমের দিকে যেতেই ফরহাদ পথ আটকে সামনে দাঁড়িয়ে বলল, বাড়ি থেকে চলে গেলে কিন্তু দ্বিতীয়বার প্রবেশ করতে পারবে না এই বাড়িতে। কিসের আশায় দ্বিতীয়বার ফিরবো? নিজের ভাগ্যে যে সর্বদা দুর্গতি লেখা সেটা অজানা নয়। নিচের দিকে দৃষ্টি রেখে কথাটা বলে অন্য পাশ দিয়ে চলে যেতে নিলে ফরহাদ ওদিকে চেপে পথ আটকে বলল, ভালোবাসি তো। খুব দেখা হয়ে গেছে। ভালোবাসা দেখা যায় না, অনুভব করতে হয়। দেখাও যায়, অনুভবও করা যায়, আর সবটার সাথেই আমি পরিচিত হয়ে গেছি। অনুভব করছো আমার ভালোবাসা? তাহলে চলে যাচ্ছ কেন? মলি তার কোনো কথার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিল। ফরহাদ ওদিকে চেপে পথ আটকে বলল,
যেতে পারবে না তুমি, বাচ্চাদের তার মাকে প্রয়োজন। মলির কান্না বেড়ে যাচ্ছে। সে ধাঁধালো কণ্ঠে বলল, বাচ্চারা আস্তে আস্তে মানিয়ে নেবে, একসময় অভ্যস্ত হয়ে যাবে, বুঝতেই পারবে না কখনো তার মা ছিল পাশে। আমি না হয় দূরে থেকেই তাদের ভালোবাসবো। বাচ্চাদের বাবারও তাদের মাকে প্রয়োজন। মনে হয়নি সেটা কখনো, আর যদি হয়েও থাকে বাচ্চাদের বাবাও নতুন কাউকে এনে মিটিয়ে নেবে প্রয়োজন। এতক্ষণ কথা বলতে বলতে তারা এপাশ ওপাশ করে যাচ্ছে। মলির কথা শুনে ফরাদ এবার তার দুবাহু চেপে ধরে জোর গলায় বলল, আমার তোমাকেই প্রয়োজন। কড়া কণ্ঠ শুনে মলির ছলছল চোখে ফরাদের চোখের দিকে তাকালো। তার চোখ একটুও মিথ্যা বলছে না, বরং এই কঠিন দৃষ্টি খুব কঠোরভাবে প্রকাশ করছে ফরাদ মলিকে কতটা ভালোবাসে, যেটা মলির আগেও জানা ছিল। আর আজ ভালোবাসার এত তেজ দেখে তার ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক চিলতে হাসি রেখা, যা তাহার মহারাজের দৃষ্টি এড়িয়ে প্রত্যক্ষভাবে হৃদ স্পর্শ করে গেছে। সাথে সাথে এই কলি থেকে পরিপূর্ণ হয়ে ফুলে উঠেছে হৃদ নামক গোলাপ, যার মাধুর্য এখন কাছে টানছে বাগিচার রাজ্যের রানী মালিনীকে। আর সে একটুও ভয় পাচ্ছে না, একটুও অস্বস্তি হচ্ছে না, বরং খুব ভালো লাগছে। বইটাহীন তরি যেমন স্রোতস্বিনীতে হারিয়ে যায়, ঠিক তেমন করে তার দৃষ্টির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করছে মলি। স্বেচ্ছায় তার একটা হাত উন্মুক্ত করে ফরাদের মাথার পেছনে নিয়ে গেল। ফরাদ তাকে দু হাতের বন্ধনে বেঁধে কাছ থেকে আরও কাছে টেনে নিল। হৃদয় থেকে হৃদয়ে কথা হচ্ছে শত থেকে হাজার হাজার থেকে লাখো, আর লাখো থেকে কোটি কোটি, সাথে সমস্ত মুখে কোমল স্পর্শ। লজ্জায় নতশির মলির মাথা। ফরাদ কানে কানে ফিসফিস করে বলল, সখী, ভালোবাসা কাহারে কয়? আপনি আমায় নিয়ে যাহা ভাবেন আর যাহা অনুভব করেন তাহারই ভালোবাসা কয়। মলির এমন উত্তর শুনে ফরাদ শব্দ সহযোগে শরীর কাঁপিয়ে হাসতে লাগলো। মলি লজ্জায় তাকে ধাক্কা দিয়ে সরি বারান্দার দিকে যেতে যেতে বলল, ইস, নির্লজ্জ কোথাকার, নিচে গিয়ে দেখুন আপনার ছেলে মেয়ে হয়তো রোল তুলে ঘর কাঁপাচ্ছে। নিচে নামবে না আর একবারও, আমি তাদের উপরে এনে দিচ্ছি। ফরাদ রুম থেকে বেরিয়ে আবার ভেতর ঢুকে দরজার সামনে যেই বলল, চিটাগাং কি তাহলে আমি চলে যাব? মলির চেহারায় বিষণ্ণতা নেমে এলো। সে ফরহাদের দিকে তাকিয়ে বলল, অন্য কোনো ব্যবস্থা করা যায় না? ফরাদ কোনো জবাব না দিয়ে বিষণ্ণ চেহারা নিয়ে বেরিয়ে গেল। মলি জানালা দিয়ে বাগানের দিকে তাকিয়ে নিয়মিত পানি দেওয়া ফুলের গাছগুলো তাজা আছে, কিন্তু সৌন্দর্য নেই, কেমন যেন এলোমেলো দেখাচ্ছে। আকাশে কেটে পরিষ্কার করে না, বাগানের ময়লা পরিষ্কার করে না, নোংরা নোংরা দেখাচ্ছে পরিবেশ, তবুও গাছগুলো অভিমান করে না। প্রকৃতির নিয়ম মেনে চলে, তার গায়ে ফুল ঠিকই ফোটে। নেয়ামতুল্লাহ, ফাইমা ও ফরাদ মালিনীতে বাড়িতে গিয়েছে। মলির মা মুহিতকে জানিয়ে দিয়েছে ফরাদের পরিবারের সাথে তাদের সম্পর্ক। মলি কল করে আগে জানিয়ে দিয়েছে তারা আজ যাবে। মলির পরিবারকে নেয়ামতুল্লাহ আহ্বান করেছেন তাদের বাড়িতে আসার জন্য, কিন্তু মুহিত রাজি না। অতঃপর তার বাচ্চাদের আকিকার অনুষ্ঠানে দাওয়াত দিলেন, যেটা মুহিত গ্রহণ করেছে। বাচ্চাদের তারা দেখেছে ফোনে ভিডিও কলে, কিন্তু সরাসরি দেখা এবং কোলে নেওয়ার সুযোগ এখনও আসেনি। রাতে খাওয়া দাওয়ার সময় গতকালের মতো ফরাদ, ফারদিন, জিয়ান ও নেয়ামত উল্লাহ একসাথে বসেছে। মলি সারাদিন রুমে ছিল, এখন নিস্তলে নেমে এসেছে। ফাহিমা ও মলি দুজন দুজনকে নিয়ে হাঁটছে। খেতে খেতে ফরাদ তার বাবাকে বলল, বাবা ভাইয়াও যেতে পারবে না চিটাগাং, আমিও যেতে পারবো না, তাহলে অন্য ব্যবস্থা করো। নেয়ামতুল্লাহ ও ফারদিন উভয়ই ফরহাদের দিকে তাকালো। ফারদিন চমকে বলল, আমি নিষেধ করলাম কখন? তুমি নিষেধ করনি ঠিক, কিন্তু যেতে ইচ্ছে করছে না তোমারও। ইচ্ছে না করার কারণ কি? ভাবি প্রেগনেন্ট, এই অবস্থায় রেখে ভাইয়া নিশ্চয়ই যাবে না সেখানে। এদিকে আমিও যেতে পারছি না ছোট বাচ্চাদের রেখে, তাহলে অন্য ব্যবস্থা তো করতেই হবে। ফারদিন সহ নেয়ামত উল্লাহ ও ফাইমা তাকালো জেনের দিকে, আর জেন তাকিয়েছে মলির দিকে। মলি চোখ বড় বড় করে তাকিয়েছে ফরহাদের দিকে। মিসেস ও মিস্টার উল্লাহ ভাবছেন খবরটা সত্যি কিনা। ফারদিন ভাবছে ফরহাদ জানে কিভাবে, আর জেন ভাবছে মলিকে নিষেধ করা সত্ত্বেও মলি বলে দিল কেন। আর মলি ভাবছে ফরহাদ কতটা নির্লজ্জ হয়ে সরাসরি বাবার সাথে ভাবি প্রেগনেন্সির কথা বলতে পারে, একটু আটকালো না তার মুখে। ফাইমা বলল, জেরিন প্রেগনেন্ট? আমি তো জানি না। ফরহাদ জানলে কিভাবে? কেন, মলি তো বললো। মলির চোখ তো আগেই বড় বড় হয়ে গেছে, এখন শুধু মুখটাও হা হয়ে গেছে।
সে সবার দিকে তাকিয়ে দেখল নেয়ামতুল্লাহ বাদে বাকি সবার দৃষ্টি তার দিকে। সে এখন করুণ দৃষ্টিতে ফরহাদের দিকে তাকিয়ে আছে। ফরহাদকে এখন চিবিয়ে গিলে ফেলতে ইচ্ছে করছে তার। একে তো নির্লজ্জ, তার উপর কীভাবে সবার সামনে নিজের বউকে এমন লজ্জাময় পরিস্থিতিতে ফেলে দিল। নির্বোধ কোথাকার, জেনে এখন কী ভাববে তাকে নিয়ে। এদিকে ফরহাদ ও নেয়ামতুল্লাহ খাওয়াই ব্যস্ত। খাবার থেকে চোখ সরিয়ে মলির দিকে তাকিয়ে বলল, এভাবে আমার দিকে তাকিয়ে আসো কেন? সমস্যা হলে সেটা না বললে সমাধান বের করবো কিভাবে? সমস্যা নিয়ে গিয়ে তোমার মতো চুপটি মেরে ঘরের এক কোনায় বসে থাকবো? মলি তার থেকে দৃষ্টি সরিয়ে ফেল আর বাচ্চাদেরকে নিয়ে অন্যদিকে হাঁটতে লাগলো। নেয়ামতুল্লাহ বলেন, তাহলে আর কিভাবে? আমি তো আর সেই ভার নিতে পারবো না। তাছাড়া ম্যানেজারের ওপর তো আর সব দায়িত্ব দিয়ে বসে থাকা যায় না। তুই ওটা ছেড়ে দিয়ে ঢাকায় ব্যবস্থা করে নে। ফারদিন যেখানে আছে সেখানেই থাকুক। সব কিছু গুছিয়ে দিয়ে তো আসতে পারবি। ফরহাদের মনে থাকা সিদ্ধান্তটাই তার বাবা নিলেন, তাই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। পরদিনই ফরহাদ চিটাগং চলে গেল। সেখানে দুদিন কাটিয়ে বাসার ঝামেলা মেটানোর সাথে সাথে বাড়ি ভাড়া ও কাজের মহিলার বিল মিটিয়ে ঢাকায় ফিরে এলো। বিজনেস পার্টনার দীর্ঘদিনের পরিচিত হয়ে অবসান ঘটাতে তেমন একটা ঝামেলা হয়নি। আর বাড়িতে আসবাবপত্র যা ছিল প্রয়োজন ভেদে কিছু নিয়ে এসেছে, আর অপ্রয়োজনীয়গুলো বিক্রি করে দিয়ে এসেছে। বাচ্চাদের আকিকার অনুষ্ঠানে মোহিত তার পরিবার উপস্থিত হয়েছে নেয়ামতুল্লাহর বাড়িতে। জেনে পরিবার থেকে সবাই এসেছে জেনিফা বাদে। অনুষ্ঠান ভালোভাবে সম্পাদিত হয়েছে, কিন্তু এদিকে জরুরি কাজে মলির পরিবারকে আটকে রাখা হয়েছে। মেহমান সব চলে গেলে মলি ও ফরহাদের পরিবার নিয়ে বৈঠক বসালো ড্রয়িং রুমে। নেয়ামতুল্লাহ তার ভাই রহমতুল্লাহ সম্পত্তির দলিল মোহিতের দিকে এগিয়ে দিলেন, সাথে নিজের সম্পত্তিও ছেলেদের মাঝে ভাগ করে দিলেন। ছেলেরা অমত পোষণ করলেও তিনি ঝামেলা একেবারে মিটিয়ে নিতে চাইলেন, তাই এই বন্টন ব্যবস্থা। বৈঠকে ফরহাদ তুলে ধরেছে মলির নামে সম্পত্তি উইল করা আছে। নেয়ামতুল্লাহ দলিল মোহিতের দিকে এগিয়ে দিল, মোহিত সেটা নিল না, উল্টো ফরহাদকে বলল, খুব চালাক তুমি ফরহাদ। বাবা সম্পদ এতদিন চাচার নিকট আটকে ছিল, আর সুযোগ বুঝে তুমিও কৌশলে মলিকে বিয়ে করে নিয়েছো, যাতে মলির সম্পত্তিটুকু তোমার অধীনে চলে আসে। আবার নিজেরাই আমাদের ভাই বোনের সম্পদ ভাগ করে দিয়েছো। ভাবতেই অবাক লাগে তোমাদের চালাকি। লাগবে না আমার এই সম্পত্তি। ভাইয়া, আপনার বুঝতে ভুল হয়েছে। চাচার সম্পত্তিতে আমি হাত দিতে যাব কোন দুঃখে? বাবার সম্পত্তি থেকে আমি যতটুকু পেয়েছি সেখান থেকে 50 ভাগ মলির নামে উইল করে দিয়েছি। মোহিতের জবাব দিয়ে ফরহাদ মলিকে উদ্দেশ্য করে বলল, মলি, শ্বশুরবাড়ির সম্পদের মালিক হতে চাই না আমি। আমার অর্ধাঙ্গিনী তুমি, তাই সম্পদও অর্ধেক তোমার নামেই রেখেছি। তোমার কি প্রয়োজন আছে অতিরিক্ত সম্পদের, মানে তোমার বাবার সম্পদের? মলি একবার মোহিত তার মায়ের দিকে তাকাচ্ছে, আবার ফরহাদের দিকে। ফরহাদ বলল, বলো, এটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে তোমার মতামতের প্রয়োজন আছে। আমার কোনো সম্পদের প্রয়োজন নেই, আপনারটাও সম্পূর্ণ আপনার নামেই রাখুন। আচ্ছা, আমারটা বাদ রাখো। পিতার সম্পদে তো তোমার কোনো দাবি নেই? না। ওকে ভাইয়া, আশা করি এবার আপনার কাছে সবটা পরিষ্কার। হ্যাঁ পরিষ্কার, সাথে এটাও পরিষ্কার আমি কোনো সম্পদ নেব না। বাবা, এত রাগ করিস কেন? অভিমান না হয় আমার ওপর, কিন্তু এটা তো ভেবে নে তোরও তো ভবিষ্যৎ আছে। তাছাড়াও তোর সন্তানের কথাও তো ভাববি। এটা তোর বাবার সম্পদ। মাফ করবেন আঙ্কেল, আমার বাবার সম্পদ আমার বাবাই ভোগ করে যেতে পারেনি, সেটা আমি কীভাবে ভোগ করব? আমার বাবা পরিশ্রম করে আমার জন্য যেটুকু রেখে গেছেন আমি ততটুকু নিয়ে সন্তুষ্ট। অতিরিক্ত কোনো সম্পদের আমারও প্রয়োজন নেই, ওটাতে আমার সন্তানেরও ভবিষ্যৎ নির্ধারণ হবে। মলির মা কোনো উক্তি রাখলেন না, কেননা ছেলের উপর নির্ভর করেই তিনি বেঁচে আছেন। নীলিমা হয়তো কিছু বলতে চাইছিল, কিন্তু তাদের মাঝে বলার সাহস পেল না। বেশ কয়েকবার বলার পরও মোহিতের হাতে দলিল তুলে দিতে পারল না। সন্ধ্যার পরপরই তারা চলে গেল হতাশ নেয়ামতুল্লাহ সাহেব। ডিনারের পর বাচ্চাদের নিয়ে মলি বসে আছে খাটে হেলান দিয়ে। রুমে প্রবেশ করে মুখটা মলিন থেকে ফরহাদ আলমারিতে ঘাটাঘাটি করতে করতে জিজ্ঞেস করলো, মন খারাপ কেন? বাচ্চারা যদি গাল ফুলানো শিখে তোমার খবর আছে। আমি চাই ওরা সবসময় হাসি খুশি থাকবে। বেড়াতে যাব না মায়ের কাছে? নিষেধ করলো কে? আপনি না গেলে কিভাবে? কবে যাবে? কালকেই চাই। ওকে। কফি খাবেন? 1 কাপ কফি নিয়ে আসি। সাহস কত বড়! ডাক্তার 1 মাস বেড রেস্টে থাকতে বলেছে, আর 1 মাস কিন্তু পূর্ণ হয়ে গেছে।
1 মাস থেকেছো বেড রেস্টে? 2 সপ্তাহ না যেতেই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কফি খাবো না, এখন ঘুমাবো। পরের দিন নাস্তা করেই ফরহাদ, মলি এবং বাচ্চাদের নিয়ে মহল্লায় এসেছে। মুহিত বাড়িতে নেই, কাজে গেছে। নীলিমা ও মলির মা আছে বাড়িতে। হৃদয় বাচ্চাদের দেখে লাফালাফি শুরু করেছে কোলে নেওয়ার জন্য। মলির মা এসে নাতি নাতনিকে কোলে নিচ্ছেন, নীলিমাও। তারা আসার পরপরই নীলিমা রান্না বসিয়ে দিয়েছেন তাদের জন্য। যত্নাদি তাদের ভালোই হচ্ছে, কিন্তু মনি নীলিমার মুখে বিষণ্ণতার ছাপ দেখতে পেয়েছে। যদিও নীলিমা উপরে হাসি খুশি ভাব নিয়ে আছে। মলি জিজ্ঞেস করেছিল তার মাকে, তার মা জানালো তিনিও জানেন না। সকাল থেকে নাকি কেমন মনমরা হয়ে আছে, কথাবার্তা কম বলছে, জেদ নিয়ে কাজকর্ম সারছে। জিজ্ঞেস করলেও কিছু বলছে না। দুপুরে খেয়ে ফরহাদ হৃদয়কে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে দোকানে নিয়ে গেল। বাচ্চারা তখন ঘুমাচ্ছিল। পাশে ঘরে বসে মলির মা। মলি ঘর থেকে থালাবাটি এনে কিচেনে রাখছিল, আর নীলিমা সেগুলো ধুয়ে কিচেনে সব গুছিয়ে রাখছিল। এমন সময় মুহিত এলো বাড়িতে। মলিকে দেখে অবাকই হলো। তারপর জিজ্ঞেস করলো কে কে এসেছে। মলি জানালো সে আর ফরহাদ। অতঃপর মুহিত ঘরে যাওয়ার আগে রোজকার অভ্যাসে পরিণত ডাক দিয়ে বলল, নীলিমা, হৃদয় কোথায়? মরে গেছে নীলিমা, ডাকবেন না আর এই নাম ধরে। মুহিত থমকে দাঁড়ালো সেখানে। আর মলি মাত্রই রান্নাঘরে দরজার সামনে এসে পা দিয়েছে। নীলিমার কথার ভঙ্গি দেখে এবার সরাসরি জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাবি? আসার পর থেকে দেখছি তোমার মন খারাপ। কি আর হবে, আমি সবসময় খারাপ। আমার কথা কি কারো সহ্য হয়? কি বলছো তুমি? পরিষ্কার না বললে বুঝবো কি করে? কাল তোমাদের বাড়ি থেকে আসার পর আমি বলেছিলাম যে জায়গাটা নিলেও পারত। তোমার সন্তান আছে, তার কথাও একটু ভাবো। দিনকালের যা অবস্থা, বস্তি ছেড়ে ভালো জায়গায় উঠতে পারলেও সন্তানকে একটু ভালো মানুষ করতে পারবে। এটা বলাতেই আমি দোষী হয়ে গেছি। যা ইচ্ছে তাই বলেছে আমাকে। আমি নাকি লোভী, সম্পদ দেখেছি, আর লোভে পড়ে এখন তাকে উস্কে দিচ্ছি। সম্পত্তি কি আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য বলেছিলাম, নাকি ওনার নিজ সন্তানের জন্যই বলেছিলাম? নিজের সন্তানের যে ভবিষ্যৎ পড়ে আছে সে খেয়াল ওনার নেই? এইটুকু বলতেই যে আমি খারাপ হয়ে গেলাম। যদি লোভী হতাম তাহলে বলুক আমাকে, কিসের লোভে আমি এখানে পড়ে আছি? নিজ হাতে এতদিন ধরে সংসার সামনে যাচ্ছি। কোনো আহামরি দাবি রেখেছি নাকি ওনার কাছে? মুখ ফুটে এই সব কিছু বলতে গেলে তো আবার মাইর পড়বে আমারই ওপরে, তাই চুপচাপই সহ্য করে যাচ্ছি। মলি তাকালো মুহিতের দিকে। মুহিত ছোটখাটো একটা নিঃশ্বাস ফেলে ঘরে প্রবেশ করলো। মলির বিবেচনায় নীলিমা ঠিকই বলেছে, আর সেও এর জন্যই এখানে এসেছে। মুহিত হাত মুখ ধুয়ে নিলে মলি খাবার নিয়ে এলো মুহিতের জন্য। বেড়ে দিয়েছে আবার নীলিমাই। মুহিত হাত মুখ ধুয়ে প্লেট নিয়ে বলল, বাবুরা কোথায়? ঘুমাচ্ছে। খেয়েছিস? হ্যাঁ ভাইয়া, কিছু কথা বলার ছিল। বল। ভাবি কিন্তু ভুল বলেনি কিছু। জমিটা তোমার নেয়া প্রয়োজন, বাবার ভাগ্যে ছিল না, বাবা ভোগ করতে পারেনি। এখন ফেলে আসা দিনগুলো ভেবে কি আগামী দিনগুলো নষ্ট করবে? তোমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে তো ভাবো। এখানে কজন মানুষ প্রতিষ্ঠিত হতে পারছে দেখো তো। যারা নিজ চেষ্টায় একটু আধটু উন্নতি করতে পারছে, তারা সুশৃঙ্খল জীবন যাপন করতে দূরে কোথাও বসত গড়ে তুলছে। আর বাকিরা ছন্ন ছাড়া, নিজ আত্মীয়েরই খবর নেই, যে যাকে নিয়ে ব্যস্ত। এখানে থাকলে আশেপাশের সবাইকে দেখে তোমার সন্তানও তো এমনই হবে। নিজ প্রচেষ্টা থাকলেও পারবে না তেমনভাবে মানুষ করতে, কেননা পরিস্থিতি তাদের দিকেই ধাবিত করবে। আশপাশটা ভালো হলে আমি বলতাম না, কিন্তু এখন বাধ্য হচ্ছি। সেখানে গেলে সেই পরিবেশে থেকে একটু ভালো কিছু প্রত্যাশা করতে পারবে সন্তানের কাছে। আঙ্কেলও খুব আশা নিয়ে বাবার সম্পত্তি তোমার হাতে তুলে দিতে চেয়েছে, কিন্তু তুমি ফিরিয়ে দেওয়ার হতাশ তিনি। এমনিতেই তিনি আমাদের জীবন ধারণ ও বাবার মৃত্যুর সংবাদ শুনে অনুতপ্ত। তার উপর একটা ইচ্ছে এখনো পুষে রেখেছে, তোমাদের ও বাড়িতে তুলবে যাবে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। একদিক দেখলে তো হবে না, আর সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নাও। সেখানে গেলে এ বাড়ির কি হবে? এটাও তো আমার বাবার পরিশ্রমের টাকায় কেনা বাড়ি। বাবার কত স্মৃতি জড়িয়ে আছে এখানে। যদি একটা আশ্রয়হীনদের দান করে দাও তাহলে কি ভালো হবে না? আমার একান্ত ভাবনা এটা। বস্তি সর্দার কি সেটা হতে দিবে? আশ্রয়হীনদের নামে উইল করে দিলে কৌশলে নিজেরাই ভোগ করে নিবে। তাহলে উইল না করে তোমার অধীনে রেখেই তাদের আশ্রয় দাও। প্লিজ চলে আসো না ও বাড়িতেই। আচ্ছা, যাব। নীলিমা খেয়েছে? মায়ের সাথে অল্প খেতে দেখেছি।
মুহিত এটো হাতেই দরজার সামনে এসে নীলিমার নাম ধরে ডাকলো। নীলিমা রান্নাঘরের দরজার সামনে বসে সবজি কাটছিল। মুহিতের ডাকে একবার তাকিয়ে আবার নিজের কাজে মন দিল। মুহিত আবার বলল, হ্যাঁ ডাকছি না তোমাকে? আমার আবার প্রয়োজন পড়ে নাকি কারো? আমি তো খারাপ, তাই কারোটাকে সাড়া দিই না। যাবো ও বাড়িতে, চলে আসো এবার। তাতে আমার কি? আরে বললাম তো যাবো, তোমার বাপের বাড়ি পাঠাবো না সম্পত্তি, আমার ছেলেমেয়ের জন্যই নিব। নীলিমা তার কোনো প্রত্যুত্তর করলো না। মলিতাদের রাগ অভিমান দেখে মিটিমিটি হেসে কিচেনের দিকে এগোচ্ছিল, কিন্তু মুহিতের শেষের কথাই থেমে গিয়ে বলল, ভাইয়া তোমার তো এক ছেলে, মেয়ে আবার এলো কোথা থেকে? কেন নীলিমা বলেনি? আর এক ছেলে বা মেয়েও তো আসছে শীঘ্রই। মলি অবাক হয়ে বলল। এদিকে মুহিত পাটি সরিয়ে নীলিমাকে টেনে উঠিয়ে ঘরের দিকে নিয়ে যেতে লাগলো। নীলিমা এটো হাত দেখে বুঝতে পারছি খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তাই বলতে লাগলো, আমি খেয়েছি একটু আগে আমার সাথে। আমি খাইনি, চলো। মলি মৃদু হাসলো তাদের কাণ্ড দেখে। একটু পরে নীলিমা খাবার চিবোতে চিবোতে আর আঁচলে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো ঘর থেকে। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে অভিমানের সমাপ্তি ঘটেছে। মলি তার সাথে হাঁটতে হাঁটতে বলল, ভালোই তো, একদিকে একজন ওদিকে একজন। ওদিকে আবার কে? আমার যাও পোয়াতি। তুমি আবার অসুস্থ শরীর নিয়ে খেটে খুঁটে মরো না? আরে না, এতটা ভারী হয়নি এখনো, আমি যত্নে আছি তাদের কাছে। দেখেই বোঝা যায়। নীলিমা আবার সবজি কাটতে বসলো। মলি পাশে দাঁড়িয়ে রইল। হৃদয়কে কোলে নিয়ে ফরাদ বাড়িতে ফিরতেই মলি হাসি মুখে তাকালো তার দিকে। ছোট উঠোনে নেমে ফরাদের দিকে এগিয়ে যেতেই ফরাদ বলল, হঠাৎ মলিন মুখে হাসির কারণ কি? ভাইকে বুঝিয়েছি, ভাইয়া যেতে রাজি হয়েছে ও বাড়িতে। জন্যই এখানে এসেছিলে না আজ? হুম। যাক, এতদিনে তোমার দ্বারা একটা কাজ তো হলো, বুদ্ধি শুদ্ধি একটু হয়েছে তাহলে। নিজেকে একেবারে বুদ্ধির জাহাজ মনে করে। মুহিত খাওয়া শেষ করে প্লেট নিয়ে বের হতে ফরাদকে দেখে জিজ্ঞেস করে, কেমন আছে? ফরাদও জবাব দিল। তারপর পারিবারিকভাবে হয়ে গেল ছোটখাটো এক পিঠা উৎসব। ও পরিবারের সবাই এসেছে মুহিতের আমন্ত্রণে। অতি শীঘ্রই মুহিত তার বাবার পিতৃনিবাসে উঠবে। আজ বাগানটা খুব পরিপাটি দেখাচ্ছে। সকালে ফরহাদ আগাছা পরিষ্কার করেছিল, আর এখন বিকেলে এই প্রথম ফাইজা ও মুবিনকে কোলে নিয়ে মলি ফরহাদ বাগানে এসেছে। সাথে এসেছে জিহান। ফুলের সাথে খেলা ও ছবি তোলা হয়েছে সবার। মলি তার কোলে থাকা বাচ্চাকে বলল, ফাইজা, মুবিন, আমার তো ইচ্ছে ছিল তোদের ডাক নাম রাখবো ফুল আর মুকুল। মলির কথা শুনে ওদিক থেকে ফরাদ ও অন্য বাচ্চাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে জবাব দিল, হ্যাঁ জানি তো, শেষ পর্যন্ত যে আমাকে বাগানের মালি বানিয়ে ছাড়বে আর ও থেকে যাবে মালিনী। মলি হি হি করে হেসে উঠল ফরাদের কথা শুনে। সন্ধ্যায় বাচ্চাদের পাশে নিয়ে দুজন বিকেলের তোলা ছবিগুলো দেখছে। মলির কোলে একজন সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে, আর ফরাদের কোলে একজন। ফরাদ বাচ্চার কোলে নিয়েই উঠে এসে আলমারি থেকে একটা ফটো অ্যালবাম বের করে মলির দিকে দিল। মলি একের পর এক ছবি দেখে চরম অবাক। যে যখন বাগানে কাজ করত আর ফুলের সাথে কথা বলতো এবং খেলা করত, সেই মুহূর্তগুলো দোতলার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফরাদ ক্যামেরা বন্দি করত। এজন্যই মলি তাকে মাঝে মাঝে দোতলায় দাঁড়িয়ে হাসতে দেখত। অ্যালবাম থেকে মলি চোখ সরিয়ে ফরাদের দিকে তাকিয়ে দেখল পলকহীন তাকিয়ে আছে তার দিকে। তাই নির্দ্বিধায় জিজ্ঞেস করলো, কি দেখেন এমন করে? দেখি আমার রূপকথাকে যে কিনা সেজেছে ভিন্ন সময়ে ভিন্ন রূপে। দেখি আমার অর্ধাঙ্গিনীকে যে কিনা বসে আছে আমার সর্বাঙ্গ জুড়ে। দেখি আমার রজনীকে যে কিনা আটকে ফেলেছে আমায় মায়ার বাঁধন ও মনোমুগ্ধকর সুবাসে। আমি তো দেখি আমার মালিনীকে যে কিনা সর্বদা থাকবে আমার বাগিচার রানী হয়ে।